সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ সোমবার 10 ফেব্রুয়ারি 2014। বরাবরের মতোই কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা নোঙরের নির্বাহী পরিচালক জনাব দিদারুল আলম রাশেদ। জনাব দিদারুল আলম রাশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রথমে আমরা সংবাদ শিরোনামগুলো দেখে নিই। দৈনিক কক্সবাজার, সৈকত দখলমুক্ত করতে প্রশাসন মাঠে। যুদ্ধ অপরাধ মামলার অভিযুক্ত জামায়াত নেতা একেএম ইউসুফের মৃত্যু। মানব পাচারকারীর হাতে 3 যুবককে তুলে দিল খুদে পুলিশ। উত্তর 1। চকরিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে তাণ্ডব। দৈনিক আজকের দেশ বিদেশ, কেন্দ্রের বেঞ্চ দরজা সহ আসবাবপত্র ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো 90টি উত্তরপত্র। চকরিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে উশৃঙ্খল পরীক্ষার্থীর তাণ্ডব। প্রথম দিন অনুপস্থিত 83 পরীক্ষার্থী, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। চকরিয়া ও পেকুয়ায় আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে ধুম্রজাল। বিএনপি ইন্ডিয়ায় ট্রেনে চড়ে না, বলেছেন রিজভী। দৈনিক ইনানি, তৃণমূলের দৃষ্টি সালাউদ্দিন আহমেদের দিকে, অবসানের পথে জেলা বিএনপির বিপত্তি। চকরিয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা ভাঙচুর, ছিঁড়ে ফেলা হয়েছে 86টি উত্তরপত্র। জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত 85। মে মাসে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। দৈনিক সমুদ্র বার্তা, সেনাবাহিনীর আধুনিকায়ন অব্যাহত থাকবে, বলেছেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন। চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রের তাণ্ডব, ছিঁড়ে ফেলেছে 86টি উত্তরপত্র। সংরক্ষিত নারী আসন নিয়ে 6 দলের সাথে আওয়ামী লীগের জোট। মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত 1। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন। জনাব রাশেদ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গতকাল থেকে আমাদের এসএসসি সারা দেশব্যাপী এসএসসি এবং সমমানের পরীক্ষাগুলো শুরু হয়েছে। বহুদিন পর হঠাৎ করে কক্সবাজার জেলায় চকরিয়ার একটি কেন্দ্রে, পরীক্ষা কেন্দ্রে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেটা ইতিমধ্যে প্রায় সকল পত্রিকায় এটা প্রধান শিরোনাম হয়েছে। হঠাৎ করে এই ধরনের একটা আচরণ ছাত্রছাত্রী শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েক বছর কিন্তু খুব শান্তিপূর্ণভাবে বিগত প্রায় 4-5 বছর ধরে দেখতে পাচ্ছি আমরা শান্তিপূর্ণ পরীক্ষা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন বছরে। কিন্তু এবছর হঠাৎ করে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। আপনার কি মনে হচ্ছে পেছনে কারণ কি থাকতে পারে? আমরা যে খবরটার কথা বললেন, আমরা অতীতে যদি একটু দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাই দেখি চকরিয়ার যে বালিকা বিদ্যালয়ের কথা বলেছেন সেটার রেজাল্ট ছিল খুবই অসাধারণ। এবং এছাড়াও চকরিয়া থেকে যেসব জিএসসি এবং আপনার অন্যান্য পরীক্ষাগুলোতে যেসব রেজাল্টগুলি আসছিল সেগুলি সবাই আমাদেরকে অনেকটা সন্তুষ্টি নিয়ে আসছিল। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর পেছনে কি রয়েছে সেসব বিষয়ে আমাদের গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা উচিত বলে মনে করছি। কারণ এছাড়া এইসব ঘটনা যদি এটা যদি পুনরাবৃত্তি আবার ঘটে তাহলে আমরা যে এলাকাটাকে নিয়ে আমরা যে একটা গর্ব ফিল করতাম, অনুভব করতাম, সেটা মনে হয় আমরা ভবিষ্যতে এটা করতে পারবো না। আর তাছাড়া এই ধরনের একটা আচরণ একটি কেন্দ্রে যদি এই ধরনের একটা শুরু হয়, একটা পদক্ষেপ যদি এই ধরনের যেটা শুরু হয়, তাহলে অন্যান্য কেন্দ্রেও তার প্রভাব পড়তে পারে। ডেফিনেটলি এটা প্রভাব পড়বে এবং অন্যরাও এই ধরনের ভাবে উৎসাহিত হতে পারে। আর দেখা যাবে যে কি এই ধরনের উৎসাহিত হয়। আজকে তো এসএসসি পরীক্ষার কথা আপনারা বলছেন, এরপরে পরবর্তীতে এইচএসসি আছে, অন্যান্য পরীক্ষাগুলোতেও এই ধরনের ঘটনাগুলো আবার ঘটতে পারে। সুতরাং এখনই আমাদের থেকে যারা অভিভাবক আছেন, যারা প্রশাসন বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছেন এবং যারা এলাকার সুশীল সমাজ যারা আছেন,
আমার মনে হয় সবারই সম্মিলিতভাবে বসে এই সমস্যার আসল সমাধান করা উচিত এবং সত্যিকারের ঘটনাটা কি তদন্ত করে বের করা উচিত। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। আমি এর আগে আপনাদেরকে একবার বলেছিলাম, রাজনৈতিক কোনো প্রভাব যেন আমাদের শিক্ষা ব্যবস্থায় না পড়ে, সেটা আমাদের সকলের, প্রত্যেক রাজনৈতিক দলের সে বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো দরকার আছে বলে মনে করি। আচ্ছা, ইতিমধ্যে জেলা প্রশাসনের অন্য আরেকটি শিরোনাম দেখা যাচ্ছে, জেলা প্রশাসন একটা উদ্যোগ নিয়েছে আমাদের সৈকতের দখল মুক্ত করার একটা উদ্যোগ দেখা যাচ্ছে। বেশ চিত্র মোটামুটি দেখা যাচ্ছে বেশ কিছু। তো এই ব্যাপারে আপনার কথা বলুন। আমরা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে। খুবই একটা কক্সবাজারের জন্য এই জিনিসটা আরো আগে করা উচিত ছিল। বলতে কি, আপনারা ইতিমধ্যে জানেন এর আগে বেশ কয়েকবার এরকম উদ্যোগ নিয়েছি। এর আগে যেসব চুক্তি করগুলোতে বিভিন্ন অপরাধের আস্তানা বলা হতো, সেখানে মাদকের ছড়াছড়ি থাকতো, বিভিন্ন রোহিঙ্গাদের সেখান থেকে তারা বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করতো। এবং এটাও আমাদের কাছে আমরা জেনেছি যে সেখানে অনেক অপরাধীরা গা ঢাকা দিয়ে থাকে। ইতিপূর্বে এই ব্যাপারে অনেকবার লেখালেখি হয়েছে, বিশেষ করে আপনার জাতীয় পত্রিকাগুলোতে লেখালেখি হয়েছে। লেখালেখি হওয়ার পরিপ্রেক্ষিতে এর আগেও এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, উচ্ছেদ অভিযান চলেছিল এবং এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অনেক ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছিল। আর যারা ছিল তারা সেই এলাকা ছিল অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে পুনরায় কিছুদিন যাওয়ার পর আবার সেটা সেই জায়গায় আবার বসতে এখানে যেটা হচ্ছে যে কি, যারা করছে তারা শুধুমাত্র অভাবের তাড়নায় সেখানে ঘর বাড়ি করছে সেটাও নয়, এদের পেছনে একটা চক্র রয়েছে, একটা প্রভাবশালী চক্র রয়েছে। তারা সেখানে তাদেরকে বসতি স্থাপন করার জন্য উদ্বুদ্ধ করে এবং তাদেরকে দ্বারা বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে। আপনি দেখেন সেখানে যেসব স্পটগুলোতে এইসব ঘর বাড়িগুলো আছে, সেসব স্পটগুলো এত দৃষ্টিনন্দন যে কি শুধুমাত্র বাইরের পর্যটকরা নয়, দেশীয় পর্যটক, বিশেষ করে স্থানীয় পর্যটকরা অনেক সময় দেখা যাচ্ছে যে এসব এলাকাগুলিতে তারা স্কুলের পিকনিক করছে, ফ্যামিলি পিকনিক করছে, সংগঠনের বিশেষ করে কিন্তু তারা সেটা নিরাপত্তা বোধ করতে পারছে না। সুতরাং এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, এটার জন্য আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসনকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমরা বলবো যে এটার জন্য ফলো আপ থাকে, যেটা বারবার ঘটছে পুনরাবৃত্তি যেন এই ক্ষেত্রে না ঘটে। দৈনিক সমুদ্র কণ্ঠ, সংরক্ষিত আসনে এমপি হতে কক্সবাজারের 1 ডজন নেত্রী ঢাকায়। কক্সবাজারের বাতিঘরের জমি উদ্ধারে নামছেন নৌমন্ত্রী। ফলো ময়না তদন্ত শেষে মৃতদেহ হস্তান্তর, স্বামী শ্বশুর পক্ষের বিরুদ্ধে আসমার পরিবারের মামলা। সমুদ্র সৈকতের ঝাউবতি থেকে শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ। দৈনিক আলোকিত উখিয়া, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা ছিঁড়েছে 90টি উত্তরপত্র, হামলা ও ভাঙচুর। মালয়েশিয়া আদম পাচার সিন্ডিকেটের মূল হোতাদের সন্ধান মিলেছে। মহেশখালী সাব রেজিস্ট্রি অফিসে নকল নবিশের দুর্নীতি থেমে নেই। দৈনিক কক্সবাজার বার্তা, অগ্নিকাণ্ডের ঝুঁকিতে হাসপাতাল ও ক্লিনিক। ইটভাটায় পরিবেশ ছাড়পত্র ছাড়াই পোড়ানো হচ্ছে কাঠ, চকরিয়া পরীক্ষা কেন্দ্র তাণ্ডব। টেকনাফে একটি বাড়ি একটি খামার প্রকল্পে দুর্নীতি। দৈনিক রূপসী গ্রাম, 86 উত্তরপত্র ছিঁড়ে ফেলেছে সন্ত্রাসীরা। কক্সবাজার ভ্রমণে আসা 3 বন্ধু মানব পাচারকারীর কবলে, উদ্ধার 1। দৈনিক বাকখালী, কক্সবাজার সহ সব লাইট হাউসের জমি উদ্ধারে নামছেন নৌমন্ত্রী। ইনানিতে 3 পর্যটককে পাচারকারীর হাতে তুলে দিয়েছে পুলিশ। জামায়াতকে সাহায্য দিচ্ছেন মমতা। নিজ বসতঘরে আগুন দিয়েছে ক্ষুব্ধ স্ত্রী। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লাইট হাউস গুলো আছে, বিশেষ করে অত্যন্ত আমরা ছোটকালেও দেখেছি কুতুবদিয়ার, যেটা একটা দ্বীপ, এটা একটা বিখ্যাত কুতুবদিয়ার বাতিঘর নামে পরিচিত, যেটা একটা লাইট হাউস আছে। আমাদের কক্সবাজারের সমুদ্র কূলবর্তী জায়গায় লাইট হাউস আছে। লাইট হাউসের জমিগুলো বিভিন্ন জায়গায় বেদখল হয়ে যাচ্ছে। এটা কিছুদিন আগেও স্থানীয় বেশ কয়েকটি দৈনিকে এসেছে। এখন স্বয়ং নৌমন্ত্রী বলেছেন যে এটা উদ্ধারের জন্য তিনি নিজেই স্বয়ং
কার্যক্রম হাতে নিচ্ছেন বলে আমরা পত্র-পত্রিকার মধ্যে দিয়ে সংবাদটা পাচ্ছি। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা মন্তব্য? অবশ্যই যেহেতু আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতে তীরবর্তী এলাকায় থাকি, আর এখানে যেসব জলযানগুলো, যেসব ফিশিং ট্রলারগুলো নিয়মিত তারা মৎস্য আহরণে যায়, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটা লাইট হাউস। কারণ তারা একটা সময় অনেক দূর দূরান্ত থেকে তারা থাকে, যখন তারা দিক খুঁজে পায় না, এই লাইট হাউস, এই লাইট, এই বাতি তাদেরকে সেটা দিকটা খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করে আসছে। তো এই ধরনের বিষয়গুলোতে, এই ধরনের লাইট হাউস যে রাষ্ট্রীয় সম্পত্তি এবং এটা জনকল্যাণমূলক একটি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলিতে বাধাগ্রস্ত হয়ে যখন দেখা যাবে যে কি আমাদের ভূমিদস্যুরা এখন সেই সব জায়গাগুলো জমি জমাগুলো দখল পায়তারা করছে এবং অলরেডি অনেকে করে ফেলেছে। বিশেষ করে কুতুবদিয়ার পাখিঘরের তো অনেক জমি নাকি বেদখল হয়ে গেছে বলে আমার সংবাদে প্রকাশ হয়েছে। সেটাই। আর এইসব বাতিঘর এগুলি অনেক টেকনিক্যাল একটা বিষয়। সেসব বাতিঘরগুলো কোন জায়গায় স্থাপন করা হবে, সেটা কত উঁচু আশেপাশে কোনো জনবসতি থাকতে পারবে, আশেপাশ পরিবেশটা কিরকম হতে হবে, সেসব অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। তো এখন যদি দেখা যায় যে কেউ যদি দখল করে, যদি সেখানে যদি কোনো স্থাপনা করে এবং সেটা পরিকল্পনা, যেহেতু একটা লাইট হাউস যখন করেছে সেটা নিশ্চয়ই তার নির্দিষ্ট একটা এরিয়া তারা বাউন্ডারির আওতায় এনেছে, এই এরিয়ার মধ্যে কি করা হবে সেটা তারাই ভালো জানবে। এই এখন যদি অন্য কেউ যদি দখল করে বসে এবং তার প্রভাব প্রতিপত্তির জুড়ে যদি সে যদি ওখানে কোনো স্থাপনা করে, অবশ্যই সেটার প্রভাব পড়বে সে লাইট হাউসের উপরে। তখন দেখা যাবে যে কি আমরা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হবো। আর এখানে শুধুমাত্র লাইট হাউস, অনলি লাইট হাউস না, দেখা গেছে যে কি এ ধরনের অনেক যেগুলি পরিবেশকে আপনার বিপর্যস্ত করছে, সে ধরনের অনেক কর্মকাণ্ড করছে অনেক ভূমিদস্যুরা। তারা দেখা যাচ্ছে কি লাইট হাউসের জায়গা আজকে দখল করছে, অনেক সময় দেখা যাচ্ছে যেখানে সৈকতে আছে দখল করছে। সুতরাং আমি বলবো যে নৌ পরিবহন মন্ত্রী শুধু নয়, ওনাকে সাধুবাদ জানাই, একই সাথে সাথে অন্যান্য মন্ত্রণালয়ের অধীনে যেসব জমি জমাগুলো বেদখল হয়ে যাচ্ছে সেসব বিষয়গুলো, সেসব অবশ্যই তড়িৎভাবে নেওয়া উচিত এবং নিরুৎসাহিত করা উচিত। এবং একই সাথে যারা এই সমস্ত জমিগুলো যারা দখল করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, যেন একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়, ভবিষ্যতে অন্য কেউ যেন সাহস করতে না পারে, উৎসাহ বোধ না করে। আচ্ছা, এখানে একটা দেখা যাচ্ছে, আমরা তো দীর্ঘদিন ধরে এটা জিনিসটা দেখতে পাচ্ছি, বিশেষ করে উকিয়াটা যে রূপটি মানব পাচারের যে একটা বিষয়, এটা খুবই আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের এতদ অঞ্চলে। গত প্রায় কয়েক মাস ধরে এটা প্রায় প্রতিদিনই পত্র পত্রিকা আমরা দেখতে পাচ্ছি এবং আমরাও এখানে সেই বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়ে আসছি। এটা একটা জঘন্য বিষয়। একটা দেখা যাচ্ছে 3 বন্ধু কক্সবাজারে বেড়াতে এসেছে, ভ্রমণে এসেছে, তৎমধ্যে 3 বন্ধুকেই তারা ওই যে রুটটা, যে সি বিচের পাশ দিয়ে যেটা আমরা মেরিন ড্রাইভ বলি, সেই মেরিন ড্রাইভ দিয়ে তারা ইংল্যান্ডের দিকে বেড়াচ্ছিল, সেই সময়ে তাদেরকে মানব পাচারকারীদের হাতে তুলে দিয়েছে। এটা এমনকি অভিযোগ আনা হয়েছে, অঙ্গুলি নির্দেশ করা হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে একটু অঙ্গুলি নির্দেশনা দেখা যাচ্ছে পত্র পত্রিকা। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? অত্যন্ত দুঃখজনক। যদি বা আমরা নিশ্চিত নই যাদের কথা বলা হচ্ছে তারা কি করেছে কিনা। ধরে নিই যদি এরা যদি করে থাকে, এ ধরনের একটা জন ঘটনা আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কারণ যারাই রক্ষা করছে, যাদের আশায় আমরা আছি, যা এই ধরনের পাচার, মানব পাচারের ব্যাপারে আজকে দেখেন আপনারা কক্সবাজার সহ সারা দেশ এবং ইন্টারন্যাশনালি সবাই সোচ্চার। কারণ তাদের কি পরিণতি হচ্ছে সেটা এখন সবার চলে আসছে। অনেকে যে একটা লোভের বশবর্তী হয়ে যে পাচার হচ্ছে, সহোদ্যোগী অনেকে পাচার করছে, অনেকে নিজ উদ্যোগে যাচ্ছে, মৃত্যু ঝুঁকি নিয়ে নদী পথে যাচ্ছে। কি পরিমাণ কি হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেকে সেখানে সাগরে তারা নৌকা ডুবি, ট্রলার ডুবিতে তারা সমাধি যেটা বলা হয় সেটা হয়েছে। বিভিন্ন জায়গায় আন্দামান দ্বীপপুঞ্জে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হয়েছে। এই ধরনের অনেক ঘটনাগুলি ঘটেছে। তারা নিরুৎসাহিত হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দালালেরা তাদেরকে প্রলোভিত করে সেখানে পাঠানোর ব্যবস্থা করছে। পরবর্তীতে তাদেরকে হ্যারেস করা হচ্ছে এবং ইন্ডিভিজুয়াল তাদের ফ্যামিলিকে, পরিবারের যারা সচ্ছল ব্যক্তি আছেন তাদেরকে টাকা পয়সার ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যদি যারাই রক্ষা করবে, যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের অত্যন্ত দুঃখজনক বলা ছাড়া কোনো ভয় থাকবে না। কারণ আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষা আরো যেখানে মানে জোরালো ভূমিকা পালন করা দরকার মাদক পাচার রোধ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে যাতে তারা এই ধরনের কোনো তাদের নামটা যাতে না আসে সে ব্যাপারে তাদেরকেও সতর্কতা। হ্যাঁ, ব্যতিক্রম 2-1 জন হয়তো হতে পারে,
একই বাহিনীতে একই লোক একই জায়গায় দুই একজন হয়তো একটু বিপদগ্রস্ত থাকতে পারে, এখন বিপদগামী হতে পারে, এখন কিন্তু সেটা একটা সুশৃঙ্খল বাহিনীর উপরে কিন্তু এটা যেটা চলে আসে, সে কারণে তাদের সকল পক্ষেরই এখানে সতর্ক থাকা উচিত বলে আপনি কিভাবে দেখেন আজকের এই সংবাদটা যদি যতটা ছোট মনে করছি, আপনি যদি একটু গভীরে যান দেখবেন এটা একটা ছোট খবর নয়। এটা অত্যন্ত হ্যাঁ, এটা 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 উৎসাহিত করবে কাদেরকে, যারা পাচারে জড়িত আছে তাদেরকে উৎসাহিত তাদেরকে উৎসাহিত করে যে তারা অনেকটা এখন আরো তারা বেপরোয়া হয়ে উঠতে পারে। বেপরোয়া উঠবে, তারা এখন সহযোগী খুঁজে পাবে তারা। হ্যাঁ, তাহলে যদি এই ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ঘটে থাকে, তাহলে তারা তাদের সাথে আঘাত করে পাচার কার্যক্রম আরো দ্বিগুণ উৎসাহে বাস্তবায়ন করে যাবে। ইতিমধ্যে একটা ঘটনার কথা বলি, একটা বেসরকারি সংস্থা থেকে সরকারি সংস্থা সমন্বয়ে একটা বেসরকারি সংস্থা এখানে জরিপ কার্যক্রম পরিচালনা করতে আসছে। তো তারা আমাকে একটা ফোন দিল যে ইরানিতে তাদের দুইজন বিজ্ঞানী সায়েন্টিস্ট, তাদেরকে নামিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে মোবাইল ফোন বন্ধ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো খবর পাওয়া যাচ্ছে না, ডিটেলস বলতে পারছেন। তারা একবার নাকি কথা হয়েছে, তারা বলেছে ইরানি, একটু শব্দটা শুনেছে। তো শেষে আমি যেটা করলাম, আমি উকিয়া থানাতে খবর নিলাম, তারপরে সামলাপুরে সেখানে আইসি ইনচার্জ ওনার সাথে কথা বললাম, আর বিভিন্ন জায়গায় কথা বলার পরে ওরা বললো যে কি ইনানিতে আমরা খবর নিয়ে জানাচ্ছি। সামলাপুর থেকে ইনানিতে কথা বলার পরে তারা নিশ্চিত হলো যে কি ইনানিতেও 2 পর্যটককে নামিয়ে রাখা হয়েছে। মানে বিজ্ঞানী অথচ হ্যাঁ, তো ওদের পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হলো যে কেন নামিয়ে রাখা হয়েছে, তারা বলছে যে ওদের আচরণ আমাদের কাছে কেমন জানি খটকা লেগেছে, যার কারণে পাচারকারী মাদক পাচারকারী ব্যবসায়ী এই ধরনের মনে করে সায়েন্টিস্ট তাদেরকে নামিয়ে রাখা হয়েছে। এদিক দিয়ে যাচ্ছিল তারা। হ্যাঁ, তো যেহেতু ইতিমধ্যে এই ঘটনা কিন্তু পত্রপত্রিকা আসেনি, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে এই ধরনের কিছু একটা ঘটছে ওখানে, সুতরাং কিছু হতে পারে, সন্দেহজনক কিছু একটা ঘটছে, যেহেতু আমরা আনঅফিসিয়ালি অনেক খবর জানি। হ্যাঁ, সুতরাং যারা প্রশাসনে আছেন এবং বিশেষ করে ইরানির দায়িত্বে যিনি আছেন, ওনার থেকে আসলে এই বিষয়টা নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছি। একটা খোঁজ খবর নিয়ে তদারকি করে জিনিসটা ফয়সালা করা উচিত। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আসলে খুবই মানে দৈনিক কক্সবাজার বার্তা এসছে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে হাসপাতাল ও ক্লিনিক, আমাদের জেলার যে অনেকগুলো প্রাইভেট ক্লিনিক হয়েছে এখন প্রায় এই শুধু বাজারঘাটা থেকে হাসপাতাল পর্যন্ত তো প্রায় 7-8টা প্রাইভেট ক্লিনিক হয়ে গেছে। এমনকি সরকারি হাসপাতালেও দেখা যাচ্ছে যে ওই অগ্নি নির্বাপক যে ব্যবস্থা তারা এই ধরনের কোনো ব্যবস্থাই নেই, অথচ প্রায় 4তলা 5তলা 6তলা ভবন তৈরি হয়েছে, বিশেষ করে বেসরকারি ভবন যেগুলো, কিন্তু তাদের এই অগ্নি নির্বাপনের কোনো ধরনের ব্যবস্থা নাই বলে, এবং এটা ঝুঁকিতে আছে, যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটলে একেবারে বিশাল একটা মারাত্মক অঘটন ঘটতে পারে, অনেকের প্রাণহানি হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এই ধরনের কোনো প্রস্তুতিও নেই এবং কর্মীদের কোনো ট্রেনিংও নেই এবং এই ধরনের কোনো যন্ত্রপাতিও তাদের মধ্যে নেই। বলে সরকারি হাসপাতাল তো বটেই, বেসরকারি এবং সরকারি দুটোতেই এই অবস্থা। এই বিষয়টা আপনি কি মনে করেন? এই বিষয়টাতে আসলে সহজভাবে বলতে গেলে আগুন লাগবে বলে অগ্নি নির্বাপকের চিন্তা করতে হয়। সুতরাং অগ্নি নির্বাপকের চিন্তা যখন করি, তাহলে আমাদের থেকে ধরে নিতে হচ্ছে যে আগুন লাগার সম্ভাবনা আছে। আর আগুন লাগে ধরেন যে কোনো একটা বিল্ডিং এ আগুন লাগতে পারে, গার্মেন্টসে লেগেছে আমরা দেখেছি। তো সেখানেও তারা বিকল্প ব্যবস্থা রাখে, যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে তারা যেন নিরাপদে বেরিয়ে যেতে পারে, সে ধরনের ব্যবস্থা রাখা হয়। আর যারা সেখানে দেখেন, আপনি গার্মেন্টসের ক্ষেত্রে দেখেন, সেখানে যারা কাজ করছে সবাই সক্ষম ব্যক্তি, আর যে হাসপাতালে কথা বলেছে সবাই অসুস্থ, তাদের জন্য কি করতে হবে? তাহলে তাদের জন্য দ্বিগুণ একটা ব্যবস্থা রাখতে হবে, সেটা একটা বিষয়, দ্বিগুণ সতর্কতার ব্যবস্থা রাখতে হবে। আর অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানোর জন্য যেটা হচ্ছে কি, বিল্ডিং এ একটা কন্ডাক্ট থাকে, সেটা হলো যে কি প্রত্যেকটা বাড়ি করেন, হাসপাতাল করেন, যাই করেন, আপনার থেকে ফায়ার ব্রিগেড একটা লাইসেন্স নিতে হবে। ফায়ার ব্রিগেডের লাইসেন্সের শর্তগুলি তো আপনি জানেন, যে এখানে খুব কাছে সেটা পানির ব্যবস্থা আছে কিনা, যে পর্যাপ্ত, কোনখান থেকে রিজার্ভ পানি নেওয়া যাবে, বা যে এখান থেকে যাওয়া হবে যাতায়াতের কি ব্যবস্থা আছে, সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি যাতায়াত করতে পারবে কিনা, সেই ধরনের সবকিছু বিষয়ে পরিপ্রেক্ষিতে তারা কিন্তু লাইসেন্সটা দেয়। আমি জানি না কতজন এই ধরনের লাইসেন্স আছে বা তাদের আছে কিনা। যদি থেকে থাকে, এখানে শুধু নট অনলি হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী, আমি বলবো যে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষের এসব বিষয়ে আসল করণীয় রয়েছে। তারা যদি করে যে আপনাদের এই সব বিষয়গুলো থাকা জরুরি, থাকতে বাধ্য, তাহলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেটা মানতে বাধ্য। যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ হোক, সেটা একটা বিল্ডিংই হোক, ফায়ার ব্রিগেডের লাইসেন্স না পেলে কিন্তু আপনার ওইটা বদলাতে থাকে না। এটা শুধু হাসপাতাল বলে কথা নয়, সকল বিল্ডিং এর জন্য এটা সেটাই।
এরপরে গেল ফায়ার ব্রিগেডের যেটা লাইসেন্স সেটা না হয় নেওয়া হলো, পরবর্তীতে সেখানে যেটা ফায়ার এক্সটিংগুইশার থাকতে হয়, প্রতিটি ভবনের জন্য একটা ফ্লোরের জন্য কয়টা ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, সেগুলোর মেয়াদ কি আছে না আছে, সেসব বিষয়ে একজনকে অন্তত একটা ইন্সপেক্টরকে নিয়োগ দিয়ে সেটা তদারকি করতে পারে, তদারকি করার জন্য একটা কমিটি করা যায়, কিংবা দেখা যায় কাউকে পার্সোনালি একজনকে দায়িত্ব দেওয়া যায়। হ্যাঁ, সেই ধরনের কাজগুলি করা আসলে ফায়ার ব্রিগেডের এই ধরনের উদ্যোগটা নেওয়া উচিত। প্রথমে যে কথাটা বলেছি যে আপনার গার্মেন্টসে যারা কাজ করছেন তারা হয়তো বা শক্ত সামর্থ্য আছে, তারা দৌড়াতে পারে, হাসপাতাল বিষয়টা দেখেন, এটা তো আরো রেসপন্সিবিলিটি, তাহলে সেখানে করতে হবে দ্বিগুণ। দেখুন, হ্যাঁ, আমরা আশা করবো যে কি, হ্যাঁ, এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তো বটেই, সরকারি হাসপাতালকে আমরা এই ব্যাপারে আহ্বান জানাবো, এবং বেসরকারি যেগুলো ক্লিনিক আছে, প্রাইভেট ক্লিনিক, তারাও যাতে এই ব্যাপারে একটু দৃষ্টি দেয় এবং এই ব্যাপারে আরো সতর্কতা অবলম্বন করে অবশ্যই। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেড, হ্যাঁ, তাদেরকে আমাদের অবশ্য এটা এই ব্যাপারে আহ্বান জানানো উচিত, এইসব বিষয়ে একটু তদারকি করার জন্য। দৈনিক সাগর দেশ, সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় চলছে উচ্ছেদ অভিযান। টেকনাফে এখনো বিদ্যুৎ এর আলো দেখেনি অর্ধলক্ষ মানুষ। চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রের তাণ্ডব। দৈনিক আমাদের কক্সবাজার, জেলা প্রশাসনের অভিযানে অবৈধ যুক্তিকর উচ্ছেদ, জেলায় লবণ উৎপাদনের ধুম, ছাত্রদের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। দৈনিক দৈনন্দিন, খালেদাই আস্থা নেই কর্মীদের, চকরিয়ায় পরীক্ষা কেন্দ্রে হামলা ভাঙচুর, ৮৬ উত্তরপত্র ছিঁড়ে ফেলেছে। ঝাউ গাছের ঝরা পাতায় ঝরে পড়ছে শিশুর শিক্ষা। দৈনিক আপন কণ্ঠ, উপজেলা নির্বাচনের পর ৫ মাসেই শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। চকরিয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে লঙ্কাকাণ্ড, হামলা ও ভাঙচুর। এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ শিক্ষার্থী। চকরিয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের তাণ্ডব, ব্যক্তি বিশেষের উচ্চহীন অস্বাভাবিক সম্পদ। অনুসন্ধানী প্রতিবেদন, আই এম গোয়িং ফর এভার। ঢাকা ইউনাইটেড হাসপাতালের ডাক্তার আসমা সুলতানার রহস্য মৃত্যুর অন্তরালে ইঞ্জিনিয়ার সমিতি। আচ্ছা, যাই হোক, আমরা যে বিষয়টা এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের টেকনাফে, এখানে আমাদের সীমান্তবর্তী একটি উপজেলা এবং খুবই বন্দরও আছে ওখানে, স্থলবন্দর, কিন্তু এখনো পর্যন্ত ওখানে অর্ধলক্ষ মানুষ এখনো বিদ্যুতের আওতার বাইরে, আর বিদ্যুতের আলো দেখা নেই, এই ধরনের একটা সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা দেখেন, আপনারা জনপ্রতিনিধি যারা বারবার নির্বাচিত হচ্ছেন, হ্যাঁ, ম্যাক্সিমাম ওই এলাকার আপনি দেখবেন ওই আসনে, হ্যাঁ, যারাই নির্বাচিত হয়েছেন, বিশেষ করে তারা সবাই সরকারি দলের ছিল। সরকারি, এটা আসলে আমরা অত্যন্ত দুর্ভাগ্য জাতি, সরকারি দলের পার্লামেন্ট মেম্বার পাওয়ার পরেও আমরা বিদ্যুৎ পাই নাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, টেকনাফ কিন্তু এখানে কক্সবাজার জেলায় যতগুলো পৌরসভা আছে তার মধ্যে সবগুলো উপজেলায় কিন্তু পৌরসভা নেই, টেকনাফেও কিন্তু পৌরসভা আছে। তার মানে কি এখানে নাগরিক সুযোগ সুবিধা আরো বৃদ্ধি হওয়ার কথা, আরো ভালোভাবে বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রেও এখনো পর্যন্ত বিদ্যুতের আলো দেখছে না, সেজন্য সংবাদ আমরা দেখতে পাচ্ছি। সম্ভাবনার কথা বলেন, সম্ভাবনার দিকে যদি বিচার করেন, অত্যন্ত সম্ভাবনাময় এলাকা টেকনাফ। প্রত্যেকটা আপনি যদি সেখানে অজপাড়াগার কথা চিন্তা করেন, সেগুলি সম্ভাবনাময়। প্রাকৃতিক সম্পদে ভরপুর সেগুলি সম্ভাবনাময়। আপনি সীমান্ত বাণিজ্য, সেটা সম্ভাবনাময়। লবণ শিল্প, সেটা সম্ভাবনাময়। তার পর্যটন শিল্প, সেটা সম্ভাবনাময়। এতগুলো সম্ভাবনার মাঝে বিদ্যুৎ নাই, সেটা, হ্যাঁ, এটা আসলে ভাবা যায় না। আরেকটা দুঃখজনক বিষয়, যেটা আগে বলেছি, যে সরকারি তাদের পার্লামেন্ট মেম্বার পাওয়ার পরেও বিদ্যুৎ নেই, তাহলে সেটা এবং যারা বর্তমান প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি আছেন, তাদের এই ব্যাপারে একটু দৃষ্টি দেওয়া উচিত বলে মনে হচ্ছে। তো ধন্যবাদ দিদারুল আলম রাশেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোন সংবাদ। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।